গল্পটা আমার কাছে যেভাবে এসেছে আমি ঠিক সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম প্রিয় জফরি ভাই, আশা করি ভালো আছেন। আমার নাম জাবির, আমার বাড়ি বরিশালের পটুয়াখালী জেলার মজিদ বাড়িয়া গ্রামে। বর্তমানে কম্বোডিয়ান প্রবাসী আমি ভৌতিকতার একজন নিয়মিত লিসনার্স। আমি অনেক দিন ধরেই ভৌতিকতার সাথে আছি। ভৌতিকথায় পাঠানো এটাই আমার দ্বিতীয় ঘটনা। আমার প্রথম ঘটনাটি জফরি ভাইয়ের অসাধারণ কণ্ঠে প্রচার করার কারণে তাকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। ঘটনা শুরু করবার আগে বলে রাখি, ঘটনাটির লেখক আমি নিজেই। আশা করি ঘটনাটি আপনাদের কাছে ভালো লাগবে। অনেক কথা বলে ফেলেছি, এখন চলে যাচ্ছি মূল ঘটনায়। তখন আনুমানিক রাত 9টা বা 9:30 মতো একটা মেয়ে বাস থেকে নেমে শুনশান গলি দিয়ে হাঁটছে। চারিদিকে তখন শুনশান নীরবতা, বিভিন্ন দিক থেকে ভেসে আসছে কুকুরের আর্তনাদ। মেয়েটি কিছু দূর যাওয়ার পরে অনুভব করতে পারল তার আশেপাশে কেউ একজন আছে। মেয়েটা থমকে দাঁড়ালো এবং চারদিকে রীতিমতো একবার দেখে নিল, কিন্তু কিছুই দেখতে পারল না। মেয়েটা কিছু ভয় পেয়ে আবারও হাঁটতে শুরু করলো। এর কিছু সময় পরে মেয়েটি কিছুটা দূর পরে দেখতে পেল একটা মানুষের অবয়ব দাঁড়িয়ে আছে। মেয়েটি তখন দাঁড়িয়ে যায়, ভয়ে ভয়ে ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যেতে থাকে। যখন সে অবয়বটা কিছুটা কাছাকাছি চলে যায় তখন মেয়েটার শরীর যেন অবশ হয়ে যায়। তখন সে দেখতে পেল একটা ছেলে, ঠিক ছেলে না তবে ছেলের মতোই দেখতে। তার শরীর ছিল একেবারে ধপধপে সাদা, চোখ ছিল লাল এবং তার মুখ দিয়ে দুটি লম্বা দাঁত বাইরে বেরিয়ে আসছে। মেয়েটি তখন বুঝতে পারলো এটা আর কেউ নয়, সেই রক্তচোষা ড্রাকুলা। মেয়েটা ভয় পালাবার চেষ্টা করে, কিন্তু তার পা যেন অবশ হয়ে গেছে। ড্রাকুলা আস্তে আস্তে মেয়েটার কাছে আসতে থাকে। যতই কাছে আসছিল ততই যেন নিস্তেজ হয়ে যাচ্ছে মেয়েটা। ড্রাকুলা কাছাকাছি এসে মেয়েটার গলায় একটা কামড় বসিয়ে দিল। গত কয়েকদিন ধরে শহর থেকে লোকজন উধাও হয়ে যাচ্ছে। উধাও হওয়ার কিছুদিন পরে তাদের পচা গলার দেহ পাওয়া যায়। কেমন করেছে তাই নিয়ে চিন্তিত ছিলেন শহরের মানুষেরা। এসবই হাসপাতালে বসে খবর দেখছিল রিজভি। এখানে রিজভি কেন হাসপাতালে তা পরবর্তীতে জানতে পারবেন। এখন আবারও ঘটনায় চলে যায়। এসব দেখতে দেখতে হঠাৎ রিজভির কল বেজে উঠল। ফোনের ওপাশ থেকে তার মায়ের কণ্ঠস্বর। তার মা বলতে থাকে, কিরে রিজভি, তুই কোথায়? কোনো খোঁজ নেই, তুই কোথায় আছিস? তখন রিজভি বলল, মা আমি হাসপাতালে আছি। রিজভির মা বলল, কেন রে বাবা, কি হয়েছে তোর? কিছু না মা, আমার এক বন্ধু অসুস্থ তো তাই ওকে নিয়ে হাসপাতালে আসছি। রিজভির মা বলল, সাবধানে থাকিস বাবা, তোকে নিয়ে যত চিন্তা আমার। এই বলে সে কথা বলা শেষ করলো। এরপর ডাক্তারের সাথে কিছুক্ষণ কথা বলে বাইরে চলে যায়। এরপর সে বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে ঘুমিয়ে পড়লো। তার ঘুম ভাঙে রাত তখন আনুমানিক 9টা বাজে। তার ঘুম ভাঙতে মনে পড়ে যায় হাসপাতালের তার এক রোগী আছে। সে দ্রুত উঠে ফ্রেশ হয়ে বাসা থেকে বের হয়ে যায়। অন্ধকার গলি দিয়ে একা একা হেঁটে চলেছে রিজভি। কিছু তো যাওয়ার পর তার মনে হতে থাকে তার আশেপাশে কেউ একজন আছে। হঠাৎ করে তার মনে হলো তার পেছন দিক থেকে একটা ছায়া মূর্তি চলে গেছে। এবার রিজভি বেশ ভয় পেতে শুরু করলো, মনে মনে আল্লাহর নাম নেওয়া শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে আবছা আবছা আলোয় রিজভি একটা মানুষের অভাব দেখতে পেল। রিজভি তেমন কোনো গুরুত্ব না দিয়ে সোজা হাঁটতে থাকে। যেই না সে ছায়া মূর্তিটার সামনে যায়, রিজভির চোখ যেন বড় বড় হয়ে যায়। সে দেখতে পায় তার সামনে সে ড্রাকুলা দাঁড়িয়ে আছে। রিজভির আর কিছু বোঝার বাকি ছিল না। ড্রাকুলা হঠাৎ করে রিজভির উপরে আক্রমণ করে দেয়। রিজভি ড্রাকুলাকে লাথি মেরে দৌড়াতে শুরু করলো। কিছু দূর যাওয়ার পরে একটা গির্জার ভিতরে ঢুকে যায় রিজভি। রিজভিকে এভাবে গির্জার ভিতরে ঢুকতে দেখে গির্জার ফাদার তার কাছে ছুটে আসে এবং জিজ্ঞাসা করে, কি হয়েছে তোমার? তুমি এভাবে গির্জার ভিতর ঢুকলে কেন? তখন রিজভি ফাদারকে সমস্ত ঘটনা খুলে বলে তার সাথে কি কি ঘটেছে। তখন ফাদার বলে উঠল, আমি আমার দাদুর কাছ থেকে এরকম একটা ড্রাকুলার ঘটনা শুনেছিলাম। সে আমাকে বলেছিল, বলছেন ফাদারের দাদু, আজ থেকে 300 বছর আগে চন্দ্রনগর নামে এক রাজ্য ছিল। সে রাজ্যের রাজার নাম ছিল রাজা জর্ডান। রাজার দাদার বাবা ছিলেন হিন্দু।
রাজা জর্ডানের দাদা খ্রিস্টান হওয়ার মতো দিয়ে শুরু হয় চন্দ্রনগরের খ্রিস্টানদের রাজত্ব। রাজা জর্ডান ছিলেন খুবই ধার্মিক এবং রাজ্যে প্রজাদের অনেক খেয়াল রাখত। রাজা তার রানীকে প্রচুর ভালোবাসত। রাজা জর্ডান তার রানীর জন্য সব কিছু করতে পারত। আমরা এক কথা বলতে পারি, সম্রাট শাহজাহান এবং মমতাজের মতো। একদিন তার পাশের রাজ্য থেকে তার বন্ধু রাজা কৃষ্ণদের রীতিমতো খবর পাঠায় তার রাজ্যে শত্রুরা আক্রমণ করে এবং তার সাহায্য প্রয়োজন। সাথে রাজা জর্ডানের তার সৈন্যবাহিনী নিয়ে বেরিয়ে পড়ে তার বন্ধুর সাথে যুদ্ধে অংশগ্রহণ করে। এই যুদ্ধ অনেক দিন ধরে চলতে থাকে এবং একটা পর্যায়ে তারা রীতিমতো যুদ্ধে জয়ী হয়ে যায়। এদিকে রাজার কিছু কাজের শত্রুরা রীতিমতো প্ল্যান করে রানীর কাজে রীতিমতো মিথ্যা বার্তা পাঠায় এবং বার্তাটি এমন ছিল রাজা জর্ডান যুদ্ধে নিহত হয়েছে এবং তার দেহকে আগুনে পুড়িয়ে ফেলা হয়েছে। রানী এটা সহ্য করতে না পেরে সাথে সাথে ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যা করে। এই 2 দিন পরে রাজা তার রাজ্যে নিয়ে আসে এবং তার প্রাসাদে রীতিমতো প্রবেশ করতে দেখতে পায় তার রানী মারা গেছে। সে তখন এতটাই ভেঙে পড়ে এবং তার সৃষ্টিকর্তার উপরে এতটাই ক্ষেপে যায়, তখন সে বলতে শুরু করে, বলছেন, রাজা, আমি এতগুলো বছর তোমার ইবাদত করেছি, তোমার দেখানো পথে চলেছি, তোমার কোনো আদেশ আমি অমান্য করিনি, আর তুমি আমার এই প্রতিদান দিলে। আজ আমি তোমার বিরুদ্ধে লড়বো, শয়তানের পূজা করব, অবশ্যই করব। এইটা বলে সে প্রাসাদের গির্জার মধ্যে চলে যায় এবং সেখানে থাকা বিশাল আকারের একটা ক্রসের ভেতরে তার তালোয়ারটা ঢুকিয়ে দেয় এবং এক প্রহরীর গর্দান কেটে রক্ত পান করে শয়তানের পুজো করা শুরু করলো। প্রতি অমাবস্যায় শয়তানকে খুশি করতে 7টি বাচ্চা বলি দেওয়া শুরু করে এবং এক একটা বাচ্চার শরীর থেকে 1 গ্লাস করে রক্ত সে পান করতে থাকে। বাকিটা শয়তানের নামে উৎসর্গ করে দেয়। এভাবেই চলে 5টি বছর। এই 5 বছরে এইভাবে বাচ্চা শয়তানের নামে বলি দেওয়ার কারণে শয়তান তার উপর প্রচন্ড খুশি হয়ে যায় এবং বলে ওঠে, জর্ডান, আমি তোর ওপর অনেক সন্তুষ্ট। আজকে তুই আমার কাছে যা চাইবি আমি তোকে তাই দেব। তখন রাজা জর্ডান বলল, প্রভু, আপনি আমাকে অমর করে দিন। তখন শয়তান বলে থাকে, ঠিক আছে, তবে তাই হবে। তোকে অমর করার পাশাপাশি অনেক শক্তিও দেব। তবে একটা কথা শুনে রাখ, সেই শক্তির উৎস হবে সেই তালোয়ার, যেই তালোয়ার সেই ক্রসের ভেতরে ঢুকিয়ে দিয়েছিলি। যদি কোনোদিন কোনো মানুষ এসে সেই তালোয়ারটি ভেঙে ফেলে তাহলে তোর শক্তি নষ্ট হয়ে যাবে। কথা মাথায় রাখিস। এই বলে রীতিমতো সেই শয়তানটি তাকে একটা ফল দেয় এবং বলে দেয়, এই ফলটি একটি বাচ্চার রক্তের, 3 দিন ভিজে তারপর খাবি। এই বলে সে অদৃশ্য হয়ে যায়। শয়তানের কথা মতো সেই ফলটি 3 দিন ভিজিয়ে রাখে এবং 3 দিন পরে ওটা খেয়ে নেয়, যার ফলে সে হয়ে যায় অমর এবং রক্তচোষা ড্রাকুলা। এরপর একের পর এক তার রাজ্যের মানুষের হত্যা করতে শুরু করলো এবং তাদের রক্তকে শরীরটা রীতিমতো শয়তানের নামে উৎসর্গ করতে থাকে। রাজ্যের মানুষ এতটা বেশি চিন্তিত হয়েছিল যে কিভাবে থামানো যাবে এই রক্তচোষা ড্রাকুলাকে, কেননা কোনো তান্ত্রিক কবিরাজ গির্জায় ফাদার এসেছে এই রক্তচোষা ড্রাকুলাকে থামাতে পারেনি। সবাই তাদের জীবন হারিয়েছে। এরপর এক মুসলিম হুজুরকে নিয়ে আসলো রাজ্যের সবাই। হুজুরের নাম ছিল আব্দুল গনি, কিন্তু সবাই তাকে গনি কবিরাজ নামে চেনে। তার এক ভয়াবহ প্রতাপশালী এক জিন আছে যার নাম ইসাজিন। গনি কবিরাজ সে গ্রামবাসীকে বলল, আজ রাতে আমি গ্রামের ভেতরে চলাফেরা করবো, ঘোরাফেরা করবো, যাই হোক যাক না কেন কেউ যেন বের হয় না, এমনকি আমার মৃত্যু হলেও কেউ বের হবেন না। এই বলে সবাইকে বাড়িতে থেকে যেতে বলেন। আর এইভাবে দিন পেরিয়ে রাত নামলো। চারিদিক নিঝুম অন্ধকার, কোনো শব্দ নেই। গনি কবিরাজের মনে হলো এই পুরো জগৎটাতে সে একলা দাঁড়িয়ে আছে। কিছুক্ষণ পর রাতটা একটু গভীর হলো। গনি কবিরাজ তখন তার সামনে কিছুর উপস্থিতি অনুভব করতে পেরে সে বলে উঠল, দূরে না থেকে সামনে এসে কথা বল। তখন সে আবুটা সামনে আসতে গনি কবিরাজের শরীর ঠান্ডা হয়ে গেল, গলা যেন শুকিয়ে গেছিল, তার কপাল থেকে ঘাম চড়তে শুরু করলো। এতটা ভয় পেয়েছে সে দেখতে পেল তার সামনে দাঁড়িয়ে আছে রাজা জর্ডান। তার বকের দুপাশ দিয়ে 2টো লম্বা দাঁত বেরিয়ে আছে, বিভৎস চেহারা এবং তার পুরো শরীর ধবধবে সাদা, চোখ দুটো রক্তের মতো লাল হয়ে আছে। এটা দেখে গনি কবিরাজের গলা যেন শুকিয়ে যায়। এরপর গনি কবিরাজ বলে উঠল, রাজা জর্ডানকে কেন মারছেন? এর নিষ্পাপ মানুষগুলোকে কেন মারছেন? আপনি কি ক্ষতি করেছে আপনার বলুন তো? তখন রাজা জর্ডান বলতে শুরু করলো,
সেই কৈফিয়ত তোকে আমি দিতে যাব কেন? তুই এখানে এসে ভালো করিসনি, আর এসে যখন পড়েছিস তখন আর যেতে পারবি না। তখন গণি কবিরাজ একটা হাসি দিয়ে বলল, রাজা জর্ডান, ভালোই ভালো বলছি, মানুষের মারা বন্ধ কর নইলে। তখন রাজা জর্ডান বলল, নইলে কি করবি তুই? তখন গণি কবিরাজ মনে মনে ইসাজিনকে শোন করা শুরু করলো। এর মধ্যেই রাজা জর্ডান গণি কবিরাজের উপরে রীতিমতো আক্রমণ করে ফেললো। এর মধ্যে রীতিমতো হঠাৎ করে চারিদিকের আবহাওয়াটা পরিবর্তন হতে শুরু করলো। চারদিকে ঝড় বাতাস বইতে শুরু করলো, আকাশ বাতাস বিদ্যুৎ চমকাতে শুরু করলো, ঝুম করে বৃষ্টি নামা শুরু হলো এবং চারিদিকে বৃষ্টির কারণে যেন কিছুই দেখা যাচ্ছিল না। হঠাৎ কিছুটা দূর আকাশ থেকে একটা আলোক রশ্মি মাটিতে এসে পড়লো এবং সেখান থেকে এসে পড়লো ইসাজিন। এসা তখন সে রাজা জর্ডানকে বলে উঠলো, জর্ডান, জানোয়ারের বাচ্চা, তার এত বড় সাহস, তুই আমার বন্ধু গণি কবিরাজকে মারার হুমকি দিয়েছিস। শয়তানের পূজারি, দেখি আজকে কে কার রক্ত পান করে। এই বলে সে জিন রাজা জর্ডানের উপরে ঝাঁপিয়ে পড়লো। এদিকে রাজা জর্ডানও কম নয়। জর্ডান এবার তার আসল রূপে এসে পড়ল, আর আসল রূপটা এতটাই বিশ্রী ছিল যে সাধারণ মানুষ দেখলে রীতিমতো ভয়ঙ্কর হয়ে যাবে। তার আকৃতি অনেকটা বাঁদরের মতো ছিল, মুখটা যেন পেঁচার মতো। সেও তার আসল রূপে রীতিমতো ঝাঁপিয়ে পড়ল জিনের ওপরে। বিপুল ঝড় শুরু হয়ে গেল চারিদিকে। জর্ডানের ভয়াবহ যুদ্ধে কেউ কাউকে ছাড় দিচ্ছে না। একটা পর্যায়ে রাজা জর্ডান সে ইসাজিনের সাথে না পেরে আক্রমণ করে গণি কবিরাজের উপরে। গণি কবিরাজের একটা হাত কামড় সে দেয়। এইটা দেখে সে জিন রীতিমতো খেপে যায়। জর্ডানের পা ধরে রীতিমতো মাটিতে একটা আছাড় মারতে থাকে এবং একটা পর্যায়ে জর্ডানের পা ধরে প্রাসাদের ভেতরে ছুঁড়ে মারে এবং গণি কবিরাজকে কিছুটা পানি এবং সাদা কিছু পাউডার আর বংশপুত একটা লাঠি দিয়ে বলল, তুমি গণি, এখন এই প্রাসাদটিকে এগুলোর সাহায্যে বন্ধ করে দাও, তাহলে এই রক্তচোষা প্রাসাদের আজীবন বন্দী হয়ে যাবে। গণি কবিরাজ দ্রুত সে প্রাসাদটি বন্ধ করে দিল। মন্ত্রবোধ সে লাঠিতে লাল সুতো পেঁচিয়ে অর্ধেক অংশ সে প্রাসাদের সামনে মাটিতে পুঁতে রাখে, বাকি অর্ধেক লাঠি ঈশানে চলে যায়। এভাবে বন্দি করেছিল গণি কবিরাজ এবং ইসাজিন মিলে ওই রক্তচোষা ড্রাকুলাকে। এই বলে ফাদার থামলো। তখন রিজভি বলল, আচ্ছা ফাদার, তাহলে এই ড্রাকুলাকে মুক্ত কে করলো, আর ওর রাজ্য থেকে এখানেই বা এরও কি পড়ে? তখন রিজভি ফাদারকে আবারও বলল, একে কি থামানোর কোনো উপায় নেই? ফাদার তখন বলল, আমি জানি না, তবে এতটুকু জানি শেষ করার একটা উপায় ওই প্রাসাদে লুকিয়ে আছে। তখন রিজভি মনে মনে ঠিক করলো ওই প্রাসাদে যাবে এবং ড্রাকুলা শেষ করার একটা উপায় বের করবে। কি ভাবছেন, গল্প এখানে শেষের দিকে? না ভাই, গল্পের টুইস্ট এখনো বাকি আছে। ধৈর্য ধরতে থাকুন, শুনতে থাকুন। আপনাদের হয়তো প্রশ্ন জাগতেই পারে, ড্রাকুলাকে মুক্ত করেছে কে, কেন বা এই শহরের মানুষগুলোকে মারছে? বলছি, এখন ড্রাকুলাকে কিভাবে শেষ করা যায় এটাই ভাবছে রিজভি এবং সারা রাত সে গির্জায় কাটিয়ে দিল। ভোর হতেই সে চলে গেল হাসপাতালে এবং হাসপাতালে যেতেই ফোন বেজে উঠল রিজভির। ফোন হাতে নিয়ে দেখলো মেঘনা কল দিচ্ছে বারবার। আসলে ভাই, এই মেঘনা গল্পের টুইস্ট। মেঘনা কল দিয়ে জিজ্ঞেস করলো, কিরে রিজভি, কই তুই? তোর তো কোনো দেখাই পাওয়া যায় না। তখন রিজভি একটা হাসি দিয়ে বলল, আজকে গরিব বলে কেউ খোঁজ রাখে না। তখন মেঘনা রেগে গিয়ে বলল, রিজভির বাচ্চা, আমি তোকে আগে কল দিয়েছিলাম, খোঁজ নিয়েছি, তুই নিসনি। তখন রিজভি একটু হেসে দিল আর বলল, আরে আরে রেগে যাচ্ছিস কেন, একটু মজা করলাম আর কি। এখন বল তোর কি খবর? তখন মেঘনা বলল, ভালো। কই আছিস তুই? তখন রিজভি বলল, হসপিটালে। মেঘনা জিজ্ঞেস করলো, কোন হসপিটালে, কেন আছিস? তখন রিজভি বলল, একটু কাজ আছে আর কি। মেঘনা বলল, ঠিক আছে, আমিও আসছি হাসপাতালে। এই বলে ফোনটা রেখে দিল এবং কিছুক্ষণ পরে মেঘনা হাসপাতালে এসে পড়ে এবং রিজভিকে বলল, কিরে এখন বল, হসপিটালে কি তোর, বল তো। তখন মেঘনা একটা কেবিনের সামনে গিয়ে বলল, এই দেখ। মেঘনা বলল, কেউ? রিজভি জবাব দিল না আর বলল, জানোস না মানে? ওর জন্য তো হাসপাতালে আসলি আর জানিস না ওকে? হ্যাঁ, এইটা কেমন কথা? রিজভি বলল, আমি আসলে জানি না ছেলেটাকে। আমি রনক এবং রাজীব তিনজন নদীর ধারে গিয়েছিলাম ছবি তুলতে। তখন নদীর তীরে পাই ওকে। ওরা দুজন ভয়ে ওখান থেকে চলে যায়। আমি যাইনি। আমি কাছে গিয়ে নাকের সামনে আঙ্গুল দিয়ে দেখলাম শ্বাস চলছে কিনা, বেঁচে আছে। তাই ওকে হাসপাতালে নিয়ে আসি, এখনো জ্ঞান ফিরেনি। মেঘনা বলল, ও তোর অভ্যাসটা এখনো জ্ঞানও না, তাই না? কেউ বিপদে পড়লে তুই কি ভাবিস না? হ্যাঁ, সোজা গিয়ে সাহায্যের জন্য হাত বাড়িয়ে দিস। রিজভি বলল, এখন কাজের কথা বলি।
মেঘনা তখন বলল, কি বলবি বল। রিজভি বলতে শুরু করলো, শহরে যে হত্যাকাণ্ডগুলো চলছে না, সেগুলো কি করছে তা আমি জানি। মেঘনা জিজ্ঞেস করলো, কে করছে? তুই বা কিভাবে জানলি বলতো? তখন রিজভি বলল, এটা কোনো মানুষ নয়, এটা একটা রক্তকেকু ভ্যাম্পায়ার। আমরা যাকে ভ্যাম্পায়ার বলি বা ড্রাকুলা। তখন মেঘনা হেসে দিয়ে বলল, আর তোর কানের নিচে একটা দিব, এগুলো হয় নাকি? রিজভি বলল, বিশ্বাস করি না তো তুই? কালকে আমি মরতে মরতে বেঁচে গেছি। কাল রাতে আমার উপরে আক্রমণ করেছিল, আমি কোনো রকম গির্জায় উঠে যাই, নয়তো কালকে আমাকে মেরে ফেলেছিল। তখন মেঘনা একটু সিরিয়াসলি নিল বিষয়টা এবং বলল, কি বলিস, সত্যি এমনটা হয়েছে? রিজভি বলল, তা নয় তো কি বলতো, কালকে কপাল ভালো ছিল বলে বেঁচে গেছি। মেঘনা বলল, তাহলে তো রাত্রেবেলা ঘর থেকে বের হওয়া যাবে না। রিজভি বলল, হ্যাঁ তুই বের হইস না, নয়তো কিনা তোকে নিয়ে রীতিমতো বিয়ে করে বাসর করা শুরু করে দেয়। তখন মেঘনা আর বলল, আর তুই মজা করিস না। তখন রিজভি বলল, আমি ওকে শেষ করার পরিকল্পনা করছি। মেঘনা বলল, পাগল হলে নাকি? এই ভূত পিশাচের সাথে তুই কিভাবে লড়াই করবি? তখন রিজভি বলল, সাহস নিয়ে আর আল্লাহর উপর ভরসা রেখে তারপর ওদের সাথে লড়াই করতে হবে। আল্লাহ তার বান্দাদের খারাপ চাইবে না কোনোদিন। এখন তুই কি আমার সাথে থাকবি? মেঘনা তখন বলল, তোর আর আমার বন্ধুত্ব অনেক গভীর, তোর মতো একটা বন্ধু পাওয়া সত্যি অনেক ভাগ্যের বিষয়। আমরা করেছি একসাথে করেছি, আর এখনো করব। যদি মারাও যায় আমি পিছুপা হব না। রিজভি বলল, ঠিক আছে চল তাহলে। মেঘনা বলল, কোথায়? রিজভি বলল, সেই গির্জা ফাদারের কাছে। এরপর তারা দুজনেই গির্জার উদ্দেশ্যে রওনা দিল এবং যেতে যেতে রিজভি মেঘনাকে ড্রাকুলার সমস্ত ঘটনা খুলে বলল। এভাবে তারা চলে যায় ফাদারের কাছে। ফাদারের কাছে গিয়ে রিজভি বলল, ফাদার, আমরা যাবো ওই প্রাসাদে এবং খুঁজে বের করবো ওর মৃত্যুর রহস্য। তখন ফাদার বলল, রিজভি, এই কাজটা যতটা সহজ মনে করছো ততটা কিন্তু সহজ নয়। রিজভি বলল, তাতে আমার কিছুই যায় আসে না। আমি যদি মরেও যাই তাতে আমার দুঃখ থাকবে না। আমার কারণে যদি মানুষের জীবন বেঁচে যায় আমি মরতেও রাজি আছি। তখন ফাদার বলল, ঠিক আছে রিজভি, তোমার জন্য গডের কাছে প্রার্থনা করব তোমরা কাজে তোমরা সফল হও। এরপর রিজভি তার আরো দূর বন্ধু রাজীব এবং রনককে ডেকে নিয়ে আসে এবং সমস্ত ঘটনা করে বলে। তারা দুজন যেতে রাজি হয়। এরপর তারা ঠিক করে পরের দিন তারা বেরিয়ে পড়বে ওই প্রাসাদের উদ্দেশ্যে। এভাবে কেটে যায় দিনটা। ওই দিন রাতের বেলা ঘটে আরেক ঘটনা। রিজভির মাধ্যমে ড্রাকুলা রীতিমতো মেঘনার সন্ধান পায় এবং ওই দিন রাতের বেলা মেঘনার বাড়িতে আসে, পাশে ঘুরতে থাকে এবং মেঘনার অপেক্ষা করতে থাকে। এরপর যখন ড্রাকুলা দেখতে পায় মেঘনা বাইরে আসছে না, তখন সে নিজেই বাড়ির ভিতরে ঢুকতে যায় এবং মেঘনার বোনকে দেখতে পায়। তাকে নিজের অবশ করে বাইরে বাগানে নিয়ে যায় এবং সেখানে বিরন করে এবং এভাবে কিছুক্ষণ বিরন করার পরে তা যখন সহ্য করতে পারেন তখন চিৎকার করে ওঠে। চিৎকার শুনে সব কিছু সবাই দেখতে পায় বাদর আকৃতির প্রাণীকে পালিয়ে যেতে। মেঘনার বোন রীতিমতো উলঙ্গ অবস্থায় পড়ে আছে। তাকে দেখে রীতিমতো নিয়ে আসা হলো। তখন তার কোনো জ্ঞান ছিল না। যখন জ্ঞান ফিরে আসে তখন থেকে তাকে দেখে মনে হয় তার ভিতরে রীতিমতো আগুন বেড়ে গেছে। শরীর জামা কাপড় খুলতে থাকে। এসব দেখে হাত পা বেঁধে রাখা হয়, ঘুমের ওষুধ দিয়ে ঘুম পাড়িয়ে দেওয়া হয়। এরপর মেঘনা রিজভিকে কল করে সমস্ত ঘটনা খুলে বলে। রিজভি বলল, ওকে ঘুম থেকে জাগানো দরকার নেই। এই বলে ফোনটা রেখে দেয় রিজভি। সকালবেলা তারা চারজন একসাথে বের হয় এবং রওনা দেয় প্রাসাদের উদ্দেশ্যে। প্রাসাদে পৌঁছাতে তাদের দুপুর গড়িয়ে বিকেল হয়ে যায়। প্রাসাদটা দেখে তারা চারজনেরই শরীর হিম হয়ে যায় ভয়ে। তারপর তারা প্রাসাদটির ভিতরে ঢুকে যায়। ধীরে ধীরে তারা এগোতে থাকে ভেতরের দিকে। প্রাসাদের মূল দরজায় ভেতরে খুলে প্রবেশ করে দেখতে পায় বিশাল এক বাগান। কিন্তু সে বাগানের অবস্থা খুবই শোচনীয়। বাগানটাকে দেখে মনে হচ্ছিল এটি কোন একটা সময় রীতিমতো বাগান ছিল। এরপর তারা চারজন ভয়ে ভয়ে প্রাসাদের দরজাটা খুলে ফেললো। দরজাটা খুলে ক্যাপ করে খুলে যায়। এরপরে তারা ভেতরে ঢুকে প্রথমে চোখ পড়ে রাজা জর্ডানের একটি তৈলচিত্র। এরপর তারা প্রাসাদের আশেপাশের ঘরগুলো দেখতে থাকে। দেখতে দেখতে হঠাৎ করে রৌনকের সামনে এসে একটা বয়স্ক লোক পড়লো। এভাবে লোকটা রীতিমতো সামনে আসার পর রৌনক সামনে রীতিমতো ভয়ে চিৎকার করতে যাবে, সবার কাছে ছুটে আসে। তখন সবাই রৌনকের কাছে ছুটে যায় এবং জিজ্ঞেস করে, কিরে কি হয়েছে, এভাবে চিৎকার করছিস কেন? রৌনক ভয়ে ভয়ে হাঁপাতে থাকে আর বলে, ভাই ড্রাকুলা ওখানে। তখন রিজভি জিজ্ঞাসা করলো। রৌনক বলল, ওই পাশের ঘরে। তখন সবাই মিলে পাশের ঘরে চলে যায়। সেখানে গিয়ে কেউ কাউকে দেখতে পায় না। তখন রাজীব বলল, তুই ভুল দেখেছিস। কিন্তু এর মধ্যে কেউ খেয়াল করেনি মেঘনা তাদের সাথে নেই। এতটুকু বলেই রিজভি থেমে যায়। তখন রিজভি বলল,
এই মাত্র তো মেঘনা আমার সাথে ছিল, কোথায় গেল? তখন সবাই মিলে মেঘনাকে খুঁজতে থাকে। খুঁজতে খুঁজতে সবাই আলাদা হয়ে যায় এবং একের পর এক গায়েব হতে শুরু করলো। এদিকে মেঘনা অচেতন অবস্থায় পড়ে থাকে এবং বেঁচেতে কিছুক্ষণ পর মেঘনার জ্ঞান ফিরে আসে। সে দেখতে পায় তার সামনে দাঁড়িয়ে আছে প্রাসাদে ঢোকার সময় দেখা তৈলচিত্রের লোকটি। তখন মেঘনা জিজ্ঞেস করলো, কে আপনি? আর আমি এখানে বা কি করে আসলাম? আমি তো আমার বন্ধুদের সাথে ছিলাম। আর আপনি তো সেই, তাই না, যে সাধারণ মানুষদেরকে মেরে বেড়াচ্ছেন? তখন সে লোকটি বলল, আমি হলাম রাজা জর্ডান, আর আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তখন মেঘনা বলল, কিন্তু কেন? আপনি কি চান? আর আমাকে বা কেন এখানে নিয়ে এসেছেন? তখন রাজা জর্ডান বলল, বলছি, সব বলছি, আগে শান্ত হন। তারপর রাজা জর্ডান পেন্টিং বের করে মেঘনাকে দেখালো। মেঘনা পেন্টিংটা দেখে একেবারে হতভম্ব হয়ে যায়, বলে ওঠে, এটা তো আমার পেন্টিং। তখন রাজা জর্ডান বলল, হ্যাঁ, এটা আপনার পেন্টিং, কিন্তু এখনকার নয়। আজ থেকে 300 বছর আগে আপনি আমার এই রাজ্যের রানী ছিলেন। তখন আমি আপনার এই পেন্টিংটা বানিয়েছিলাম, খুব যত্ন করে বানিয়েছিলাম। এসব বলতে থাকে ড্রাকুলা মেঘনাকে। এদিকে রিজভি, রাজীব এবং রৌনক কেউ কিছুই যেন খুঁজে পাচ্ছে না। তার একটা মায়াজারে পড়ে গেছে। রিজভি ঘুরতে ঘুরতে একটা ঘরে ঢুকে পড়ে এবং সেখানে দেখতে পায় অনেক ধরনের বই রাখা আছে। তখন সে ভাবে হয়তোবা এখানে সে ড্রাকুলা মারার রহস্য খুঁজে পাবে। তখন সে একের পর এক বই খুঁজতে থাকে এবং একটা পর্যায়ে বইটা পেয়েও যায়। বইটার প্রথম পাতা লেখা ছিল কিভাবে শয়তানের পূজা করা হয়, কিভাবে শয়তানকে খুশি করা যায়, অমর হওয়া যায়, এবং শেষ পাতায় লেখা ছিল কিভাবে ড্রাকুলাকে শেষ করা যায়। যেখানে লেখাটা এরকম ছিল, ড্রাকুলাকে মারতে হলে প্রথমে তার সকল শক্তি বিনষ্ট করে দিতে হবে, আর সেটা করতে হলে প্রাসাদের ভেতরে থাকা সেই গির্জার মধ্যে গিয়ে রাজা সেই তানোয়ারটার ভিতরে ক্রস ঢুকিয়ে দিয়েছিল, সেই তানোয়ারটা বের করে আনতে হবে, তাহলে তার শক্তি বিনষ্ট হয়ে যাবে। এবং ড্রাকুলা যাকে সব থেকে বেশি ভালোবাসে, তার শরীরের রক্ত এই তানোয়ারে লাগিয়ে সে তানোয়ারটা দিয়ে ড্রাকুলাকে মারা সম্ভব। এটা পরে যখন রিজভি পেছনে ঘরে তাকালো, ঠিক তখনই তার মাথায় একটা বাড়ি মেরে তাকে অজ্ঞান করে দেয় কেউ। আর অন্যদিকে রৌনক এবং রাজীবকে পিশাচিনী চারপাশে ঘিরে রাখে, কিন্তু কেউ তাদেরকে আর বাড়ে না, কেননা ড্রাকুলার নির্দেশ ছিল রিজভিকে টেনে হিঁচড়ে একটি বন্ধ ঘরে আটকে রাখা। অন্যদিকে মেঘনা এবং ড্রাকুলার মধ্যে কথা চলতে থাকে। ড্রাকুলা মেঘনাকে তার অতীতের কথা মনে করিয়ে দেওয়ার চেষ্টা করে, কিন্তু কিছুতেই মেঘনা তার অতীতের কথাগুলো মনে করতে পারছিল না দেখে এবার ড্রাকুলা অন্য রাস্তা বেছে নেয়। মেঘনাকে এবার হিপনোটাইজ করা শুরু করলো। বন্ধ কক্ষে রিজভির ঘরে ফিরে আসা সে দেখতে পায় একটা বন্ধ কক্ষে বন্দী আছে। এখন তার বেশি চিন্তা হতে থাকে শুরু করে সবার জন্য। পিশাচিনীগুলো রাজীব এবং রৌনককে না মারলেও একটু একটু করে তাদের শরীর থেকে রক্ত খাওয়া শুরু করলো এবং রিজভি বন্ধ ঘর থেকে বের হওয়ার চেষ্টা করতে থাকলো এবং একটা পর্যায়ে রিজভি ঘর থেকে বের হতে সফলও হয়ে যায়। সে এবার গির্জাটি খুলতে লাগলো। খুঁজতে খুঁজতে সে রাজীব এবং রৌনকের কাছে খুলে গেল এবং রাজীব এবং রৌনক রিজভিকে দেখে রীতিমতো দৌড়ে চলে আলো এবং তার ঘর থেকে বের হয়ে সেই গির্জাটি খুঁজতে থাকে। একটা পর্যায়ে গির্জাটি খুঁজে পায় তারা। যেই না গির্জার ভিতরে ঢুকতে যাবে তখন ড্রাকুলা বুঝতে পেরে যায়, দ্রুত এসে তাদের সামনে উপস্থিত হয়। এটা দেখে রাজীব সেখানে অজ্ঞান হয়ে যায়। রিজভি তখন রাগী কণ্ঠে বলল, আজ তুই কোনোভাবে বাঁচতে পারবি না রে রক্তচোষা। তখন ড্রাকুলা একটা মুচকে হাসি দিয়ে বলল, আমাকে মেরে তো দেখা। তখন রিজভি এবং রৌনক একটা লাঠি নিয়ে আক্রমণ করতে লাগলো। ড্রাকুলার কিছুক্ষণ পরে ড্রাকুলার গলাটা চেপে ধরলো রিজভি। তখন ক্রসটার সামনে চলে এলো। যেই না সে তানোয়ারটাকে আঘাত করবে ঠিক তখনই মেঘনা চিতার সোনাটা যায় এবং রিজভি সাথে সাথে থেমে যায় এবং পেছনে ঘুরে দেখতে পায় একটা লোক মেঘনার কনায় ছুরি দিয়ে বলছে, এই জলের বাচ্চা, যদি তালোয়ারটা ভেঙে ফেলিস তাহলে আমি একে মেরে ফেলবো। তখন রিজভির মনে হতে থাকে তার এই অসহায় পৃথিবীতে আর কেউ নেই। আর ড্রাকুলা কিছু করতে পারছিল না, কারণ একদিকে তার মৃত্যু, অন্যদিকে ভালোবাসার মানুষের গলায় ছড়ি। তাই সে ওখানেই দাঁড়িয়ে থাকে। রিজভি তখন বলল, কে আপনি? আর কেন এসব করছেন? লোকটি তখন হেসে বলল, এত কষ্টের পর আমি ড্রাকুলাকে মুক্ত করেছি, আর তোরাও কি এত তাড়াতাড়ি মেরে ফেলবি? আমি বেঁচে থাকতে তা কোনোদিন হবে না। আমি বেঁচে থাকতে। তখন লোকটি রিজভিকে বলল, তুই এখন ড্রাকুলার কাছে গিয়ে নিজেকে সঁপে দে, নয়তো এখন ওই মুহূর্তে
এই বন্ধু আমি কিন্তু মেরে ফেলবো। রিজভি তখন আর কিছুই করার ছিল না, সে এবার নিজেকে ড্রাকুলার কাছে সঁপে দেয়। তখন লোকটি বলল, তোকে মারার আগে শেষ রীতিমতো মনে রাখ, আমি ওকে মুক্ত করেছি এই দুনিয়ার রাজত্ব করার জন্য। ওকে যদি আর 3টা মানুষের রক্ত পান করতে পারে তাহলে পূর্ণ শক্তি ফিরে আসবে, আর ও আমাকে অমর বানিয়ে দেবে, শক্তিশালী করে দেবে। লোকটি আবারও বলতে লাগলো, মেরে ফেলো ওকে। তখন ড্রাকুলা যেই না রিজভির ঘরে একটা কামড় দিতে যাবে, ঠিক তখন রিজভি দেখতে পায় লোকটির দেহ মাটিতে লুটিয়ে পড়েছে, তার পিঠে একটা ছুরি বসানো আছে। এটা দেখে ওখানে থাকা রিজভি ড্রাকুলার জনক সবাই রীতিমতো হতভম্ব হয়ে যায় যে কি করলো এমনটা। অন্ধকার থেকে বেরিয়ে আসে হাসপাতালে থাকা সেই লোকটি এবং সেই ছেলেটি অন্ধকার থেকে এক দৌড়ে এসে ড্রাকুলার জোরে জোরে ধাক্কা মারে এবং সে চলে যায়। সে ক্রসটার দিকে একটা পাথর উঁচিয়ে রীতিমতো ক্রসে থাকা তালোয়ারটি আঘাত করে, সাথে সাথে তালোয়ারটি ভেঙে 2 ভাগ হয়ে যায়। ড্রাকুলার সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়ে। তখন ছেলেটি আর বলে, ভয় নেই, তোমাদের এখন আর কিছু করতে পারবে না। এদিকে রাজীব এবং মেঘনা দুজনেই অচেতন ছিল, তাদের জ্ঞান ফিরে আসে এবং তারা দেখতে পায় হসপিটালে থাকা ছেলেটাকে। তখন রিজভি বলল, তোমার নাম কি? তুমি এখানে কিভাবে? আর কিভাবে বা জানলে এই ক্রসের তালোয়ারটা ভেঙে ফেললে তার শক্তি নষ্ট হয়ে যাবে? তখন ছেলেটি বলল, আমার নাম জুবায়ের। তুমি আর মেঘনা যখন হসপিটালে বসে কথা বলছিলে তখন আমার জ্ঞান ফিরে আসে আর আমি সব শুনতে পাই। এরপর সুস্থ হওয়ার পরে আমি সেই গির্জায় গিয়ে সব কথা জানতে পারি। এখানে আসার আগে আমি চলে আসি, এখানে আসার পথে একটা গির্জা পড়ে, আমি সেই গির্জায় গিয়ে ফাদারের সাথে যোগাযোগ করে এসব জানতে পারি এবং এখানে এসে দেখি তোমরা বিপদে পড়ে আছো, এখন আর দেরি করা চলবে না, ওকে মেরে ফেলতে হবে। রাজীব তখন বলল, কিভাবে ওকে মারবো? তখন জুবায়ের বলল, ওকে একমাত্র মেঘনাই মারতে পারে। তখন মেঘনা বলল, কিভাবে আমি ওকে মারবো? তখন জুবায়ের বলল, 300 বছর আগে ও যে রানী ছিল সে হুবহু আপনার মতো দেখতে, তাই আপনার মাঝে ও রানীকে খুঁজে পেয়েছে। ও আপনাকে সব থেকে বেশি ভালোবাসে। জুবায়ের একটি তানোয়ার হাতে নিল আর বলল, আপনার হাত কেটে কিছুটা রক্তই তানোয়ারে দিন, তানোয়ারটা ওর বুকে ছিটিয়ে দিন, তাহলেও শেষ হয়ে যাবে। মেঘনার সাথে সাথে তার হাত কেটে ফেললো, রক্ত সেই তানোয়ারে ঢুকিয়ে দিল এবং ঢুকিয়ে দিল সেই ড্রাকুলার বুকের ভেতরে এবং সাথে সাথে ড্রাকুলার শরীরটা কালো ধোঁয়ায় পরিণত হলো, আকাশের দিকে উড়ে যেতে থাকলো। এরপর রিজভি জুবায়েরকে জিজ্ঞেস করলো, তুমি কে আর তোমার বাসায় বা কোথায়? আসসালামু আলাইকুম জোসু ভাই, আজকের ঘটনাটা এখানে শেষ করলাম ভাই। জীবনে প্রথমবার কোনো ঘটনা লিখছি এবং কোনো চ্যানেলে পাঠিয়েছি, একদম ইউনিক স্টোরি, এটা আমার নিজের লেখা, তাই একটু কনফিউশন আছি, হয়তো বা গুছিয়ে লিখতে পারিনি। যদি সিলেক্ট হয় তাহলে আপনার মতো করে শোনাবেন। ঘটনা যদি ভালো লাগে তাহলে পরবর্তী পর্ব নিয়ে আসবো এটার, আর সেটা ট্রেলার মিরাজ ভাই, কারিম ভাই, আরামিন শেখ ভাই আর আমাদের জেফরি ভাইয়ের কথা কি বলবো, তার কথা যতই বলি না কেন কম হয়ে যাবে। ভাইয়ের কণ্ঠে সত্যিই জাদু আছে। ভাই আজ এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ঘটনায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম প্রিয় ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর বিউটিফুল স্টোরি। অ্যান্ড ফাইনালি কিন্তু আমরা পেয়ে গেলাম। স্টোরিটা ভালো ছিল, ইউনিক স্টোরি ছিল, আমি বলবো যে ইউনিক, যেহেতু আপনি নিজে লিখেছেন ইউনিক ছিল। আমি এক কথা বলবো, বেশ ইউনিক একটা স্টোরি ছিল। আশা করছি আপনাদের সবার কাছে ভালো লেগেছেন। ভালো লাগলে মূলত আজকে যে কষ্টটা সেটা সার্থক হয়ে যাবে। সত্যি বললাম, দিস ইজ অ্যাবসলিউটলি সুপার কুল। ভালো ছিল, মানে গল্প হিসেবে ইটস গুড আমি বলবো, বিকজ আমাদের এখানে কিন্তু গল্পও চলে, ঘটনা তো অনেক চলে, ঘটনার পাশাপাশি কিন্তু গল্প চলে, রিয়েল স্টোরিও চলে, কাল্পনিক গল্পও চলে, সবই চলে। সো আমি বলবো খুব ভালো একটা স্টোরি ছিল। আমরা পরবর্তী ঘটনার অপেক্ষায় থাকলাম, ইনশাল্লাহ দারুণ কিছু হয়ে যাবে। সো ইনশাল্লাহ ভালো লাগবে। চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জোসু ভাই, আজকে আর জিজ্ঞেস করবো না আপনি কেমন আছেন। আমি জানি আপনি সবসময় ভালোর দলেই থাকেন, এজন্যই আপনি সর্বদা ভালো থাকেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন।
আর ভালো থাকবেন ভাই মানা কেন, সুমধুর কণ্ঠে যদি প্রতিদিন ভাইয়ের কথা বা ভাইয়ের ঘটনাগুলো শোনা হয় তাহলে মন খারাপ থেকেও ভালো হয়ে যাবে। তাহলে আর বেশি কথা বলে লাভ কি, সরাসরি চলে যায় ঘটনায়। আমার নাম ইমন বিশ্বাস, আমার বাড়ি যশোর নিউ মার্কেট থানা, যশোর কোতোয়ালি মডেলে। আজকে যে ঘটনাটা লিখছি তা হলো এক মৃত মানুষ কিভাবে ফিরে আসে। আর এই ঘটনাটা বিশ্বাস করুন একেবারে সত্য ঘটনা। আপনি চাইলে এই ঘটনার প্রমাণ সহকারে আমি দিতে পারি। ঘটনাটা শুরু হয় চট্টগ্রাম ফ্রি বোট বন্দর থেকে। আর মূলত ঘটনাটা ঘটেছে আমার চাচাতো ভাইয়ের সাথে। আমার বড় চাচা প্রতিদিনের মতো রাতের বেলা খাওয়া দাওয়া করে ঘুমানোর পর অস্বাভাবিকভাবে মৃত্যুবরণ করে। অস্বাভাবিক মৃত্যু হওয়ার কোনো কারণ দেখি না, কারণ লোকটা ছিল অনেকটা সাধারণ এবং পাগল কোয়ালিটির একটা লোক। যাই হোক, আমার চাচার বাড়ি ছিল যশোরে। ওনার লাশ মাটি দেওয়ার জন্য যশোরে আনা হয়। ওনার মাটি দিয়ে রাতের বেলা যখন ঘরে আসি তখন ওনার ছোট ছেলে বলল, বড় চাচা ছোট ছেলের নাম হলো সুরেশ। সুরেশের ভাষায় বলছেন, ছোট কাকা, বাবাকে যখন চট্টগ্রাম থেকে নিয়ে আসি তখন অলৌকিক কিছু ঘটনা ঘটে। ছোট কাকা বলতে আমার বাবা বলল, কি হয়েছে বাপু, বলো তো, তোমাকে সত্যি করে বলো। তখন সে বলল, বাবা যখন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ে তখন আমরা শুনতে পাই যে বাইরে কে যেন বলছে। আমি সেটা খুব একটা গুরুত্ব না দিয়ে আমার মতো করে ঘুমিয়ে পড়লাম। যখন রাত 2টো বাজে আমার ঘুম ভেঙে গেল মার চিৎকারে। ঘুম থেকে উঠে মার রুমের সাথে চলে গেলাম। গিয়ে দেখি বাবার নাক মুখ দিয়ে রক্ত বের হচ্ছে। আর দেখি বাবার চেহারাটা হঠাৎ করে অস্বাভাবিকভাবে রং পাল্টে ফেললো। রংটা ঠিক ছিল এমন যে তোমার জলপাই কালারের ব্রণের কিছুটা। আর বাবা ঘুমাতে বলছে, আমাকে ছেড়ে দাও, আমি কিছু করিনি, আমাকে ছেড়ে দাও। এই বলে বিকট এক চিৎকার দিয়ে বাবা মারা যায়। এবার বাবাকে যশোরে নিয়ে আসার জন্য গাড়ি ঠিক করা হয়। বাবাকে দেখার জন্য অনেক জায়গা থেকে লোক আসে। এগুলো করতে করতে বিকেল হয়ে যায়। ঠিক বিকেল 4টার দিকে আমি যশোরের দিকে রওনা দিয়ে দিই। আমরা এরকম চট্টগ্রাম শহর থেকে ছেড়ে রীতিমতো কুমিল্লায় ঢুকতে থাকি। তখন হঠাৎ করে টায়ার বাস্ট হয়ে যায়। আর ওই সময় সন্ধ্যা আজান হয়ে যায়। যখন আজান দেওয়া শেষ হয়ে যায় তখন দেখতে পাই দূর থেকে কিছু কালো কালো ছায়া আমাদের অ্যাম্বুলেন্সের দিকে এগিয়ে আসছে। তখন আমি তাড়াতাড়ি করে বাবার কাছে চলে যাই। বাবার কাছে এসে যখন বাবাকে জড়িয়ে ধরে তখন ওই ছায়া মুখগুলো রীতিমতো বিকট বিশ্রী একটা ভাষায় কানি দেয় আর বলে, কি ভেবেছিস তোর বাবাকে কে নিয়ে যেতে পারবে না? তোর বাবাকে নিয়ে যাব। এই বলে বিশ্রী একটা হাসি দিল। এরপর গাড়ি ঠিক হয়েছে, আমরা নিজ গতিতে চলে এসেছি। যেতে যেতে কুমিল্লার ভেতরে একটা জঙ্গল আছে। ওই জঙ্গলের মাঝখানে গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। যখন গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায় তখন বাবা বেটের কাছ থেকে রীতিমতো খুলে পড়ে এবং পড়ে যাওয়ার সাথে সাথে আমরা ধরে আবারও উঠিয়ে দিই। উঠানোর পর দেখতে পাই সে ছায়া মূর্তিগুলো গাড়িটাকে ঘিরে ধরে রেখেছে। কিছু সময় পর গাড়ি স্টার্ট হয়ে যায়। আবারও নিজ গতিতে আমরা গন্তব্যের দিকে রওনা হলাম। এখন থেকে আর কোনো সমস্যা হলো না। সমস্যা হলো যখন আমরা ফেরি পার হই সবাই গাড়ির দিকে মোটামুটি নেমে পড়েছিলাম। আমি গাড়ির ভেতরে ঘুমিয়ে আছি। হঠাৎ করে দেখতে পাই ভয়ঙ্কর একটা ছায়া বাবার বুকের উপরে বসে আছে। ধারালো নখ দিয়ে বুকে রীতিমতো আঘাত করবে। ঠিক ওই সময় আমি চিৎকার করে জ্ঞান হারিয়ে ফেললাম। জ্ঞান ফেরার পর দেখলাম আমি যশোরে। এই বলে সুরাজ দাদা থেমে গেল। কি ভাবছেন ঘটনা এখানে শেষ? ঘটনা তো কেবল শুরু হলো। রাতে যখন আমরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি তখন শুনতে পাই একটা কান্নার আওয়াজ ঠিক এমন যে আমাকে ওরা নিয়ে গেছে, আমার কলেজটা খেয়ে ফেলছে। এই বলে চিৎকার করে আর কান্না করে। জেফরি ভাই, বিকট একটা চিৎকার আপনি না শুনলে বুঝতে পারবেন না যে কতটা বেদনা নিয়ে চিৎকার করেছিল। আমাদের বাড়ির সবাই রীতিমতো ঘর থেকে বের হয়ে যাচ্ছিল যে এমন চিৎকার দেখার জন্য। বাবা দেখতে পায় যে আমাদের বাসার সাইড থেকে একটা লোক চিৎকার করতে করতে বেরিয়ে যাচ্ছে। আমরা ভেবেছিলাম হয়তোবা কোনো পাগল লোক হবে হয়তোবা। এটা নিয়ে আমরা তেমন একটা মাথা ঘামাইনি। প্রতি রাতে এমন চিৎকার আর্তনাদ শোনাই যায়। আমরা বাইরে বের হয়ে কাউকে দেখতে পাই না। এভাবে বেশ কিছুটা দিন কেটে যায়। কবরস্থ করা হলো বড় চাচার। তারপর ওনার ছেলে বউ সবার চিটাগাং ব্যাক করলো, কিন্তু থেকে গেল আমার বড় চাচার আত্মা। বলতে পারেন নরপিশাচ। নরপিশাচ বলার কারণটা কি জানেন ভাই?
আমাদের হাঁস মুরগি যা পেত তাই মনে করেন ছিঁড়ে ছিঁড়ে খেত। হঠাৎ এমনই ভাবে একদিন মা, আমি, বাবা রাত্রিবেলা বাইরে রীতিমতো বের হয়েছি, প্রকৃতির ডাকে বের হয়েছি সাড়া দেবার জন্য। আমরা যেটা দেখতে পাই ওটা দেখার জন্য আমরা প্রস্তুত ছিলাম না। আমরা বাথরুমের পাশ দিয়ে একটা কদম গাছ ছিল, সেই গাছে হঠাৎ করে ঝুলিয়ে রাখা উল্টো হয়ে আস্ত মুরগি ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে আর বলছে, প্রশান্ত খাবি তুই, খাবি? বিরক্ত করার জন্য সরি ভাই, প্রশান্ত হলো আমার বাবার নাম। সে আবারও বলল, প্রশান্ত খাবি নাকি? এটা বলার পর একটা বিশ্রী হাসি দেয়, যে হাসিটা যে মানুষ দেখে সে অজ্ঞান হয়ে যাবে। আর আমার বাবাও অজ্ঞান হয়ে গিয়েছিল। এরপর বাবা যখন জ্ঞান ফিরল তখন বাবা আমাদেরকে সবকিছু খুলে বলল। তখন মা বলল, তুমি যে সব ভুল দেখছো, একটা মানুষ মারা যাওয়ার পর কিভাবে ফিরে আসে। বাবাও সেটা ভেবে নিল যে ওটা হয়তো বা মনের ভুল ছিল, কিন্তু কে জানতো ওটা যে বাস্তব ছিল। এইভাবে বেশ কিছুটা দিন কেটে যায়। হঠাৎ একদিন দেখা যায় অমাবস্যার রাতে একটা লোক একটা গাছের নিচে বসে মরা গরু চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। আর ওই সাইড থেকে রীতিমতো আমার বাবা হেঁটে যাচ্ছে। তখন আমার বাবাকে বলল, প্রশান্ত মরা গরু খাবি? দেখ অনেক স্বাদ, আয় খেয়ে যা। বাবা কিছু বুঝতে পারে না, ওখান থেকে দূরে চলে আসলো। আসার পর মাকে সমস্ত ঘটনা খুলে বললো। মা এবার বলল, এটা প্রেরণার মন কিছু হয়েছে, কোনো না কোনো সমস্যা তো অবশ্যই আছে। কালকে সকালে আমরা একবার ভালো কোনো তান্ত্রিকের বাড়িতে যাব। যেই ভাবা সেই কাজ। সকাল সকাল মা, বাবা, আমি তান্ত্রিকের বাড়িতে চলে গেলাম। যে তান্ত্রিককে সমস্ত ঘটনা খুলে বললাম। বলার পর তান্ত্রিকের নাম ছিল অসীম তান্ত্রিক। তান্ত্রিক সবকিছু শুনে বলল, আমি তো সবকিছু শুনলাম, বুঝতে পারছি না তোমাদের কি বলবো, ওখানে কি হয়েছে। আচ্ছা তোমরা যাও, আমি কালকে সকালে আসবো। এই বলে তান্ত্রিক ওর বন্ধুজিনকে ডাকলো। যখন ওর বন্ধুজিন আসলো, আসার সময় পুরো ঘরটা মিষ্টি সুগন্ধিতে ভরে গেল। একটা আলোক রশ্মি থেকে সুদর্শন পুরুষ বেরিয়ে এলো আর বলল, নমস্কার অসীম, আমাকে কেন ডাকতে? অসীম তান্ত্রিক বলল, বন্ধু বিশাল, তুমি দেখো তো আজকে যারা আমার বাড়িতে ছিল ওদের ওখানে কি হয়েছে। বিশাল বলল, ঠিক আছে আমি আসছি, কিছুক্ষণ ধৈর্য ধরো। এই বলে বিশাল জিন চলে গেল। কিছু সময় পর এসে বিশাল জিন বলল, বিশাল জিনের ভাষা বলছি, অসীম ওই বাড়িতে প্রশান্ত নামে একজন আছে, ওর বড় ভাই চিটাগাঙে মারা গেছে। ওর মৃত্যুটা সাধারণ মৃত্যু ছিল না, ওর মৃত্যুটা অস্বাভাবিক মৃত্যু, যেটা একটা তান্ত্রিক কারো জাদু করে ওকে মেরে ফেলেছিল। তখন অসীম তান্ত্রিক বলল, বিশাল আমি সব কিছু খোলাসা করে বলো। বিশাল বলল, কানাই তান্ত্রিক মানে এক তান্ত্রিক সাধনা করেছিল। ঠিক ওই সময় শিবাস ও কানাই তান্ত্রিককে লাথি মেরে চলে যায়। যেভাবে বলে রাখি, শিবাস হলো আমার বড় চাচার নাম। তাহলে ঘটনায় যাই। শিবাস যখন লাথি মেরে চলে যায় তখনও বুঝতে পারেনি যে ওখানে কানাই তান্ত্রিক ছিল। লাথির জন্য কানাই তান্ত্রিক সাধনা ভেঙে যায়। তখন কানাই তান্ত্রিকের রাগে ক্ষোভে শিবায়ের উপরে কালো জাদু মন্ত্র করলো। এফরিতে প্রজাতির 5টা জিনকে চালান করে দিল। সেদিন শিবাসকে মেরে ফেলা হয়। আর সেদিন ওর কলিজা বের করে খেতে পারেনি, সেই জন্য ওর সাথে চিটাগাং থেকে যশোরে যায়। যশোরে গিয়ে দেখতে পায় প্রশান্তকে। প্রশান্তের ভেতরে ব্যাপারটা আছে, তাই এফরিত জিন চিন্তা করলো একে তার প্রভুর নামে বলি দেওয়ার জন্য। এই জন্য এফরিত জিনগুলো প্রশান্তের উপরে নজর রাখে বা ওকে নানা রকম ভাবে ভয় দেখায়। অসীম তান্ত্রিক বলে উঠল, বিশাল প্রশান্তর ভেতরে কি এমন আছে যার জন্য ওকে শয়তানের নামে বলি দেওয়া হবে? আমি সবকিছু খুলে বলতো। প্রশান্তর বিশেষ কারণ হলো ও মহাশিবরাত্রে জন্মগ্রহণ করেছিল। আর মহাশিবরাত্রি বলতে যেটা 100 বছর পর পর শিবরাত্রি আসে। অসীম তোমার কোনো চিন্তা নেই, তুমি কালকে প্রশান্তদের বাড়িতে চলে যাও। যাওয়ার পর রোকা করবে, আর বাকি যা করার আমি করব। অসীম তান্ত্রিক পরের দিন আমাদের বাড়িতে আসলো। আমাদের বাসায় প্রবেশ করার সময় ওকে এমন জোরে এক লাথি মারলো, ওর 10 হাত দূরে গিয়ে পড়লো। তখন তান্ত্রিক ভুলে গিয়েছিল যে ওর গা বন্ধ করা নেই। তাড়াতাড়ি করে গায়ত্রী মন্ত্র পড়ে গাটা বন্ধ করে নিল। তান্ত্রিক এসে বাবাকে সমস্ত ঘটনা খুলে বলল। আর বাবা এটাও বলল যে হাটের থেকে এক দামে কালো ছাগল, 5 কেজি বৃষ্টি আর 5টা দেশি মোরগ লাগবে। এগুলো এক দামে কিনতে হবে। আর আমি আজকে রাতে যজ্ঞ করব। বাবা তান্ত্রিকের কথা মতো সবকিছু রেডি করা হলো। করার পর রাতের বেলা তান্ত্রিকের যোগে বসলো। যোগে বসে সে ইফরিতি জিনকে ডাকলো। ইফরিতি জিনগুলো এসে বলল, পিঠে জনের বাচ্চা, তান্ত্রিক কেন দেখেছি সবাই? তান্ত্রিক বলল, তুই কি চাস? যেটা চাস সেটা তো পেয়ে গেছিস, আবার এই বাড়িতে কেন আছিস বল? আর এরা তো তোর কোনো ক্ষতি করেনি, তাহলে এদেরকে কেন কষ্ট দিচ্ছিস? ইফরিতি জিন বলল,
জানোয়ারের বাচ্চা, তোকে বলবো না? আমি আমার যেটা করার সেটা করে যাবো। তোর কোনো বাপ এসে আমাকে আটকাতে পারবে না। তান্ত্রিক হেসে হেসে বলল, আমার বাপ না, আমি তোদেরকে আটকাবো। এই বলে কিছু মন্ত্র পরে অগ্নিকুণ্ডে ছিটিয়ে দিল। তখন ইফরিতি জিনগুলো চিৎকার করে উঠল আর বলল, আমাদেরকে এত কষ্ট দিস না, তান্ত্রিকের ফল ভালো হবে না। বলে দিচ্ছি তান্ত্রিক, তুই ভুলে গেছিস, আর আমরা পাঁচজন, 5 ভাই। তখন আকাশ বাতাস কাঁপিয়ে সুগন্ধ যেন চারিদিকে ছড়িয়ে পড়লো। আলোক রশ্মি চলে আসলো বিশাল জিন। এবার বিশাল জিন বলে উঠলো, কিরে ইফরিত, তোরা কি যাবি নাকি আমি তোদেরকে মেরে ফেলবো? ইফরিত তখন বললো, তুই সামান্য একটা জিন, আমাদেরকে কি করবি? বিশাল জিন বললো, দেখবি আমি কি করব। এই বলে রীতিমতো ঝাঁপিয়ে পড়লো। তাদের ভেতরে ভয়াবহ মারামারি হলো এবং একসময় বিশাল জিন 5 জনকে বন্দি করলো এবং বিশাল জিন বলল, অসীম, এদেরকে আমি বন্দি করে ফেলেছি, আশা করি আর কোনো সমস্যা হবে না। আর এদেরকে আমি নিয়ে যাচ্ছি আমার রাজ্যে, আর আমার রাজ্যে এদেরকে বন্দি করে রাখবো, যেখান থেকে আর কোনোদিন ফিরে আসবে না। এই বলে বিশাল জিন চলে যায়। তান্ত্রিক আমাদের বলল, আর কোনো সমস্যা হবে না, আর কোনো সমস্যা হবে না, আপনারা সুরক্ষিত থাকবেন। এই বলে তান্ত্রিক চলে যেতে লাগলো। আমার বাবা তান্ত্রিকের দক্ষিণা দিতে চাইলে তান্ত্রিক দক্ষিণা দিল না। তান্ত্রিক বলল, আমার যে দক্ষিণা দিবা এটা তুমি মন্দিরে দান করো। এই বলে তান্ত্রিক চলে গেল। তারপর থেকে আমাদের আর কোনো সমস্যা হয়নি। সমস্যা শুরু হয়েছিল 2019 সালে আবারও আমার বাবার সাথে। সেই গল্প না হয় আরেকদিন বলবো। আজকে এতটুকুই। তো প্রাণপ্রিয় জেফরি ভাই, এই ছিল আজকের ঘটনা। জানি না কেমন হয়েছে, কতটা গুছিয়ে লিখতে পেরেছি। যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃশ্যে দেখবেন। আশা করি এটা শেয়ার করবেন। প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমার সুন্দর দৃশ্যে দেখবেন। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন সবাই। থ্যাংক ইউ ভেরি মাচ। ওয়ালাইকুম আসসালাম ভাইয়া, থ্যাংক ইউ ভেরি মাচ ফর ইউর স্টোরি। স্টোরিটা খুব সুন্দর ছিল, ভালো লিখেছেন আপনি। ডেফিনেটলি গতকাল আপনার একটা স্টোরি শেয়ার হয়েছিল অ্যান্ড আজকেও শেয়ার হয়ে গেল। সুন্দর, আপনার স্টোরি লেখাও সুন্দর, সব কিছুই খুবই সুন্দর, ইউনিক স্টোরি। অ্যান্ড রিয়েল স্টোরির ভিতরে আমি বলবো কি, একটা জাস্ট আপনাকে সাজেশন দেবো। এইটা আর কি আমার তরফ থেকে একটা সাজেশন থাকবে। যদি কোনো রিয়েল স্টোরি লেখেন তাহলে ওটা রিয়েলই রাখবেন, ওইটার ভিতরে জিন মারামারি এগুলো ঢুকাবেন না। আবার যদি কখনো মনে হয় যে না একটা ডিফারেন্ট কোনো স্টোরি লিখবেন, সেটা আপনি দেখতে পারেন, কিন্তু যেটা রিয়েল সেটা রিয়েল রাখবেন, তাহলে ভালো লাগে দেখতে, বুঝছেন? এই আর কি বিষয়টা। সো আমি বিলিভ করি যে এটা অনেক সুন্দর লাগবে। তখন আপনার স্টোরি অনেক ভালো, প্রথম থেকে শেষ পর্যন্ত অনেক ভালো ছিল। জাস্ট এই জিনিসটা একটু বজায় রাখবেন। আশা করছি বুঝতে পেরেছেন। চলে যাই আমরা পরবর্তী ঘটনায়। আশা করছি পরবর্তী 2টি ঘটনা আছে ছোট ছোট, আশা করছি আপনাদের ভালো লাগবে। চলে যাই ঘটনায়। যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম জসিম ভাই, আশা করি ভালো আছেন, ভালোর দলে আছেন। এটা আমার দ্বিতীয় ঘটনা, কালেক্টেড স্টোরি, অনলাইন থেকে কালেক্ট করেছি। যদি ঘটনাটা ভালো লাগে পড়ে শোনাবেন। আমার নাম ইউরাত, জেলা টাঙ্গাইল, উপজেলা ভুয়াপুর, ইউনিয়ন গোবিন্দবাসী। এরপরে তিনি তার নাম্বার দিয়েছেন, বলেছেন ঘটনার নাম ভয়ঙ্কর অ্যাম্বুলেন্স। শহরটি ছিল সবুজ পাহাড় আর ঘন অরণ্যে ঘেরা। ছোট্ট শহরের মানুষগুলো ডেলিবিলি জীবনে অভ্যস্ত ছিল, কিন্তু তাদের মধ্যে একটা গল্প প্রজন্ম থেকে প্রজন্ম ছড়িয়ে পড়েছিল। রাতের আধারে যদি কোনো কালো অ্যাম্বুলেন্স দেখতে পাও, তবে নিজের জীবন বাঁচাতে যা পারো করো। এই অ্যাম্বুলেন্সের কথা শহরের সবাই জানতো, কিন্তু কেউ এটিকে নিছক গল্প বলেই মনে করত। কেউ বিশ্বাস করত এটা সেই পুরনো হাসপাতালের বর্গ থেকে আসে, যেখানে 30 বছর আগে এক ডাক্তার নিজ ভুলের চিকিৎসায় মৃত্যুবরণকারী শত মানুষের মৃত্যুর দায়ে অভিশপ্ত হয়ে আত্মহত্যা করেছিল। সেই রাতে রনি নামের এক তরুণ সাংবাদিক শহরের এই গল্পের সত্যতা খুঁজতে বের হয়। তার সাহস ছিল আর তার কৌতূহল ছিল। ক্যামেরা আর টর্চ লাইট নিয়ে সে শহরের সে পুরনো রাস্তায় অপেক্ষা করছিল, যেখানে কালো অ্যাম্বুলেন্সটি প্রায় দেখা যায়। রাত 3টা বাজে, চারপাশে একেবারেই নিস্তব্ধতা। হঠাৎ দূর থেকে কুয়াশার ভেতরে এক ভয়ঙ্কর আওয়াজ শোনা গেল। আওয়াজটি যেন কারো চিৎকার আর কেঁদে ওঠার সংমিশ্রণ ছিল। রনি টর্চ জ্বালিয়ে তাকালো। কুয়াশার ভেতর থেকে কালো রঙের সেই অ্যাম্বুলেন্স বেরিয়ে এলো, আর লাল আলো চারপাশে এক অদ্ভুত ভয় ধরানো পরিবেশ তৈরি করলো। অ্যাম্বুলেন্স এসে থেমে গেল এবং দরজা খুলে গেল।
কিন্তু রাত্রে ড্রাইভার যাত্রী নেই। রনি সাহস করে ভেতরে ঢুকলো। ঢোকার সাথে সাথে দরজাটা স্বয়ংক্রিয়ভাবে বন্ধ হয়ে গেল এবং গাড়ি চলতে শুরু করলো। গাড়ির ভেতরে রনি দেখতে পেল দেয়ালের ভেতর থেকে অসংখ্য মানুষের হাত বেরিয়ে আসছে। তারা তার দিকে হাত বাড়িয়ে কাঁদছে, সাহায্য চাইছে। রনি তাদের স্পর্শ করার চেষ্টা করলো, কিন্তু তারা যেন শুধু ছায়া। হঠাৎ চারপাশ থেকে রীতিমতো চাপা কান্না আর বিলাপ ভেসে আসতে লাগলো। গাড়ির সামনের দিকে একটা আয়না ছিল, সেখানে রনি নিজের প্রতিচ্ছবি দেখতে পেল, কিন্তু প্রতিচ্ছবিতে মুখটা যেন বিকৃত। মুখটা হেসে রনিকে উপহাস করলো। তখনই এক ভয়ঙ্কর ছায়ামূর্তি গাড়ির দিকে রীতিমতো উদ্ভব হলো। এটা ছিল সে অভিশপ্ত ডাক্তার, যার চোখে ভয়ঙ্কর আগুনের শিখা জ্বলছিল। ডাক্তার বলল, তুমি আমাদের এই বাসিন্দা থেকে মুক্তি দিতে চাও, নাকি তোমার আত্মাও এই গাড়ির অংশ হয়ে যাবে? রনি কিছু বলার আগে এই গাড়িটা রীতিমতো ধাক্কা খেয়ে থেমে যায়। দরজা খুলে গেল। রনি নিচে পড়ে গেল। সে দেখল গাড়িটি তাকে শহরের বাইরে সে অভিশপ্ত কবরস্থানে ফেলে দিয়েছে। রনি বুঝতে পারে তার হাতে একটা পুরনো নোটবুক দেওয়া আছে, যেখানে অভিশপ্ত আত্মাদের মুক্তির উপায় লেখা আছে। পরদিন সকালে রনি তার অভিজ্ঞতা সংবাদপত্রে প্রকাশ করলো। শহরের মানুষজন দলবদ্ধ হয়ে কবরস্থানে গিয়ে সে আত্মাদের মুক্তির জন্য প্রার্থনা করলো। সে রাতের পর রাত অ্যাম্বুলেন্স আর শহরের রাস্তা দেখা যায়নি, কিন্তু যারা গভীর রাতে একা বের হয় তারা অনেকেই দূর থেকে সে কান্নার অদ্ভুত আওয়াজগুলো শুনতে পায়। আর কেউ কেউ বলে রাত গভীর হলে গাড়ির ভেতর থেকে ছায়ামূর্তিগুলো এখনো সাহায্যের জন্য হাত বাড়িয়ে দেয়। এইসব ঘটনা ভালো লাগলে পড়ে শোনাবেন। স্টোরির জন্য, এবং স্টোরিটা কিন্তু শেয়ার করে দিলাম। আশা করছি সবার কাছে স্টোরিটা ভালো লেগেছে। ছোট স্টোরি, ইটস ভেরি স্মল স্টোরি, কিউট স্টোরি। এনিওয়েজ, আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে আমরা আর একটা ছোট স্টোরি আছে, এবং ছোট্ট একটা স্টোরি দিয়ে শেষ করে দেবো আজকের এপিসোডটা। যে একদম ছোট একটা স্টোরিতে যেভাবে লেখা আছে সেভাবেই পড়ছি। সবার প্রথমে ঠিকানাটা দিয়ে নিচ্ছি। নাম মেহেদি হাসান, হোম ডিস্ট্রিক্ট মাদারীপুর, বর্তমানে ইতালি প্রবাসী। আমি ইটালি লিভিয়া দিয়ে বলছি। আমি ইটালি পৌঁছানোর পর ঘটনা সিগারেটের নেশা জেগেছে, কিন্তু আমার কাছে সিগারেট ছিল না। তো আমাদের ক্যাম্পটা ছিল একটা মরুভূমির আশেপাশে। আমাদের আশেপাশে কোনো ঘর বাড়ি ছিল না, শুধু বন জঙ্গল। আমাদের ক্যাম্পে হেঁটে মার্কেটের সময় লাগতো মোটামুটি 40 মিনিটের মতো। তো আমি যাওয়ার সময় খুব সুন্দরভাবে গিয়েছিলাম। আমি যখন ফিরে আসবো তখন রাতে 10টা নাগাদ বাজে। হঠাৎ আমি 3 রাস্তার মোড়ে বসে আমার শরীরটা কেমন জানি লাগছিল, আর আমি আমার ফোন থেকে গজল শুনছিলাম। হঠাৎ আমার ফোনের লাইট অফ হয়ে যায়। তারপর আমি আবারও চালু করি। তারপর একবার সামনে যেতেই আমার লাইটটা অফ হয়ে যায়। জেফরি খান ভাই, এখানে একটা কথা বলে রাখি, ফোনটা ছিল টেকনো স্পা 7 Pro Max। আমি চিন্তা ভাবনা করলাম হয়তো আমার পুরোনো ফোন, তাই সমস্যা দিচ্ছে। তারপর আমি ইটালি থেকে আর ফোন দিয়েছিলাম, ওর ফোনটা চালু করি, কিন্তু হঠাৎ আমার ফোনটা অফ হয়ে যায়। তখন আমি ভয় পেয়ে যাই। হঠাৎ সামনে দেখি একটা অবুক চোখ দিয়ে রীতিমতো বাঁধা চোখ দিয়ে। এরপর আল্লাহ আল্লাহ বললাম। এরপর ক্যাম্পের দিকে গিয়ে অজ্ঞান হয়ে যায়। তারপর ধরাধরি করে আমাকে রুমের ভেতর নিয়ে যায়। তারপর দিন থেকে খুব জ্বর আসে। ওই সময় আমি ফোন দিয়ে আম্মুকে জানাই, জেফরি ভাই, কাকার সাথে একটা ভালো জিন ছিল। সে তখন তাকে বলেছিল যে ওদের একটা কানা জিন ভয় দেখেছে। তারপর কাকার জিন এসে আমাদের ঘুমের মধ্যে দোয়া পড়ে ছাড়া পড়ে দিয়ে দেয়। এরপর আলহামদুলিল্লাহ আর কোনো সমস্যা হয়নি। যদি ঘটনা ভালো লাগে পড়ে শোনাবেন। যদি খুঁটিয়ে গুছিয়ে দেখতে পারলাম না, এই জন্য ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ ভেরি মাচ হাসান ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ মেহেদি হাসান ভাই, আপনার স্টোরির জন্য। স্টোরি শেয়ার করে দিলাম, ছোট স্টোরি, স্মল স্টোরি। আপনি চেষ্টা করেছেন সুন্দর স্টোরি, মানে ভালো একটা মানে স্টোরি টেলিং ছিল, খারাপ না। আপনি আর একটু স্টোরি আর একটু ডিটেল লেখার চেষ্টা করবেন, ভালো হবে। এনিওয়েজ, এই ছিল আজকের আয়োজন। আশা করছি আপনাদের কাছে বেশ ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে ডেফিনেটলি আপনারা আপনাদের জায়গা থেকে কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্টের অপেক্ষায় থাকলাম, বিকজ আই নো আপনারা সেরা কমেন্ট সবসময় করেন, ইজন্ট ইট? সো এই হচ্ছে বিষয়। আমি আর দেরি করবো না, আমি এখানে আজকে মতো বিদায় নিচ্ছি। কথা হবে আগামীতে নতুন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।